আমাদের 13,000 কোটি টাকা নেট ডিপোজিট গ্রোথ হয়েছে, যেটা 2024 সালের নেট ডিপোজিট গ্রোথ ছিল 4,082 কোটি টাকা, অর্থাৎ তার 3 গুণেরও বেশি। ইন দ্য হিস্ট্রি অফ ইউসিবি 13,000 crore টাকা ওয়াজ দ্য হাইয়েস্ট ডিপোজিট গ্রোথ। আপনাদের টোটাল ডিপোজিট 68,000 কোটি টাকা। এখানে আমাদেরকে আসলে কনফিডেন্সটাকে রিবিল্ড করতে হয়েছে। এবছর আমাদের নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে 6,80,000। বোর্ড এবং ম্যানেজমেন্ট একসঙ্গে 1 লক্ষে কাজ করেছে, গভর্নেন্স ইমপ্রুভ করেছে। বড় ক্রাইসিস ডিফল্ট লোন, আমাদের রিটার্ন অফ লোন থেকে 2024 সালে যে পরিমাণ আমাদের রিকভারি হয়েছে তার প্রায় 250% বৃদ্ধি পেয়েছে 2025-এ। সিঙ্গেল ডিজিটে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে কিন্তু সময় লাগবে। ক্যাপিটাল কেন বাড়াতে চাচ্ছেন এবং কিভাবে বাড়াতে চাচ্ছেন? আমার লোন বুক কত হতে পারবে সেটা সরাসরি ডিপেন্ড করে আমাদের ক্যাপিটালের অ্যামাউন্টের উপরে। আমরা 800 কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করতে যাচ্ছি। রাইট শেয়ারের মাধ্যমে আমাদের 775 কোটি টাকা উঠবে। আপনাদের কোনো প্ল্যান আছে কিনা যে আপনারা এই বছরে এই টার্গেটটা আপনারা ফুলফিল করতে চান? আমরা 2025-এ যেগুলো করেছি 2026-এ সেগুলোকে আমরা সিমেন্টেড করব। দর্শক, আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। আজকে আমরা আলোচনা করব ইউসিবি ব্যাংক নিয়ে। মায়ের ওষুধের টাকাটা দিও, নিয়ে নিও। আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ইউসিবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মামদুদুর রশিদ। আমরা তার কাছে যাওয়ার আগে ইউসিবির একটু ব্যাকগ্রাউন্ড দেই যে আপনারা জানেন যে 2025 সাল একটি নতুন বোর্ড এবং নতুন ম্যানেজমেন্ট ইউসিবি ব্যাংকের, তারা একটি বছর পার করলো। 2024 সালের 5ই অগস্টের পর এই ব্যাংকটির বোর্ড ভেঙে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে এই ব্যাংকটা দীর্ঘদিন ফর্মার ল্যান্ড মিনিস্টার, আওয়ামী লীগ আমলের যে ল্যান্ড মিনিস্টার ছিলেন সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার নিয়ন্ত্রণে ছিল। এই ব্যাংকটির চেয়ারম্যান ছিল রুকমিলা জামান, সাইফুজ্জামান চৌধুরীর ওয়াইফ রুকমিলা জামান। এরপর আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকটি তাদের কন্ট্রোল থেকে বের করে নিয়ে আসে, নতুন করে বোর্ড গঠন করে এবং এরপর এই বোর্ডে চেয়ারম্যানের দায়িত্ব নেন শরীফ জহির এবং এখানে নতুন ম্যানেজমেন্ট আসে যেখানে দায়িত্ব নেন মামদুদুর রশিদ। এবং এই ব্যাংকটি যে একটি চ্যালেঞ্জিং ইয়ার পার করলো 2025 সাল, এই বছরে আমরা দেখতে পাই ব্যাংকটি রিমার্কেবল ডিপোজিট গ্রোথ করেছে, 3 গুণ ডিপোজিট বেড়েছে। তাদের এই বছর ডিপোজিট বেড়েছে 13,000 কোটি টাকা, যেটি আগের বছরে 2024 সালে ছিল 4,000 কোটি টাকার কিছু বেশি। তো এই যে 3 গুণ ডিপোজিট বাড়লো এবং এই বছরে কিভাবে এই ব্যাংকটি টার্ন অ্যারাউন্ড করলো সেই গল্পটাই আসলে আজকে আমরা শুনবো। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে এবং টিভিএসকে। আপনি আমাদেরকে এর আগে আসলে ইউসিবি কিভাবে নিজেকে টার্ন অ্যারাউন্ড করবে সেই প্ল্যান দিয়ে গিয়েছিলেন এবং বছরটি শেষ হলো 2025 সাল এবং আমরা দেখি যে ডিপোজিটে একেবারে রিমার্কেবল গ্রোথ আপনারা করেছেন। এটি কিভাবে সম্ভব এবং আপনারা কেমন করছেন এখন? ধন্যবাদ প্রশ্নটির জন্য। আমরা ইউসিবিতে প্রায় 1 বছরের বেশি আগে 4th কোয়ার্টার অফ 2024-এ ট্রান্সফরমেশনের জন্যে কিছু প্ল্যান ঠিক করেছিলাম। আমরা পরিকল্পনা যেটা নিয়েছিলাম তার মধ্যে 3টি পিলার ছিল। তার একটি হচ্ছে লিকুইডিটি, যার মূল বিষয়টি হচ্ছে ডিপোজিট সংগ্রহ। সেই সঙ্গে ছিল আমাদের রিকভারি, যে লোন যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলোকে আমরা যাতে রিকভার করতে পারি। এবং তৃতীয় বিষয়টি ছিল আমাদের ক্যাপিটাল সংগ্রহ। ব্যাংকের জন্য বিশেষভাবেই আপনার ক্যাপিটাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট যেটা ব্যাংকের গ্রোথটাকে নিশ্চিত করে। এই 3টি বিষয়েই আমি বলবো যে আমরা ভালো অগ্রগতি পেয়েছি এবং তার মধ্যে প্রথম এবং প্রধানত ছিল লিকুইডিটি এবং ডিপোজিট, যেটাতে আপনি একটু আগেই উল্লেখ করলেন যে আমাদের 13,000 কোটি টাকা ডিপোজিট, নেট ডিপোজিট গ্রোথ হয়েছে, যেটা 2024 সালের নেট ডিপোজিট গ্রোথ ছিল 4,082 কোটি টাকা, অর্থাৎ তার 3 গুণেরও বেশি। বিগত 4 বছরের আমরা যদি গড় ডিপোজিট দেখি, দ্যাট ওয়াজ 4,800 crore, অর্থাৎ 4,800 কোটি টাকা, তারও প্রায় 2.5 গুণ আমাদের ডিপোজিট গ্রোথ হয়েছে। আপনাদের রিসেন্ট হিস্ট্রিতে হাইয়েস্ট গ্রোথ হয়েছে এটা কি? রিসেন্ট হিস্ট্রিতে, ইনফ্যাক্ট ইন দ্য হিস্ট্রি অফ ইউসিবি
13,000 crore টাকা ওয়াজ দ্য হাইয়েস্ট ডিপোজিট গ্রোথ। ওকে, তো এটা সম্ভব হয়েছে ডিসপাইট দ্য ডেন্ট দ্যাট উই হ্যাড অন আওয়ার ব্র্যান্ড। আপনি সেটাও উল্লেখ করেছেন কেন ডেন্টটা হয়েছে। মূল যে জায়গাগুলোতে আমাদের কাজ করতে হয়েছে এটা নিয়ে, তার মধ্যে প্রথম ওখানে জিনিসটা যাওয়ার আগে যদি একটু বলি আপনাদের অবস্থানটা, আপনাদের টোটাল ডিপোজিট 68,000 কোটি টাকা জি। ডিসেম্বর শেষে, জি এবং আপনারা শীর্ষ 5টি ব্যাংকের মধ্যে রয়েছেন ডিপোজিটের অ্যামাউন্ট অনুযায়ী। জি জি। তো এইখানে আমাদেরকে আসলে কনফিডেন্সটাকে রিবিল্ড করতে হয়েছে, আমাদের রেগুলেটরদের কনফিডেন্স রিবিল্ড করতে হয়েছে, আমাদের গ্রাহকদের কনফিডেন্স রিবিল্ড করতে হয়েছে, এবং সবচাইতে বড় বিষয়টি ছিল আমাদের সহকর্মী যারা, তাদের কনফিডেন্সটাকে রিবিল্ড করতে হয়েছে। তো আমরা পুরো সময়টা ধরেই এই 3টা এলিমেন্টই কাজ করেছি। আমরা রেগুলেটরদের সঙ্গে সবসময়ই খুব ওপেনলি আমাদের প্ল্যানগুলোকে শেয়ার করেছি এবং অগ্রগতিগুলোকে শেয়ার করে এসেছি। আপনারা দেখেছেন যে 2025 সালে আমাদের মিডিয়া প্রেজেন্স ছিল অনেক বেশি। সুতরাং গ্রাহকরা যখন আমাদের উপরে ধীরে ধীরে আস্থা ফিরে পাওয়া শুরু করলেন, প্রতিটি অগ্রগতি আমরা তাদেরকে আবার জানিয়েছি, তাদেরকে ধন্যবাদ দিয়েছি পত্রিকার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যেমন এই বছর আমাদের নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে 6,80,000। একটু কনটেক্সট যদি দেই, 41 বছরে আমাদের ব্যালেন্স ছিল 22 লক্ষ, এবং 2025 সালে শুধু 6,80,000 অ্যাকাউন্ট ওপেন হয়েছে, অর্থাৎ 30% বেশি অ্যাকাউন্ট অন দ্য ব্যালেন্স দ্যাট ওয়াজ বিল্ট অন 41 ইয়ার্স। তো একদিকে যেমন অ্যাকাউন্ট সংখ্যা বেড়েছে, আর একদিকে ডিপোজিটও বেড়েছে। এই কাজটি করেছে কিন্তু আমাদের সহকর্মীবৃন্দ। সুতরাং আমাদের সহকর্মীবৃন্দ 2024 সালের শেষে যখন এক ধরনের অনিশ্চয়তায় ভুগছিল যে ব্যাংকের অবস্থিতি কেমন হবে, ব্যাংকটা কি মার্জ হবে কিনা, এরকম প্রশ্নও ছিল অনেকের মধ্যে, তাদের চাকরির নিশ্চয়তা আছে কিনা, ব্যাংকের ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লসের অবস্থাটা কি হবে, কতটুকু ডেন্ট হয়েছে, এরকম অনেক প্রশ্ন ছিল। তো আমরা যেটা করেছি, তাদের সঙ্গে কন্টিনিউয়াস কমিউনিকেশন করেছি, আমাদের পরিকল্পনাগুলো জানিয়েছি, এবং তারা পরিকল্পনায় আস্থা রেখেছে। বোর্ড এবং ম্যানেজমেন্ট একসঙ্গে এক লক্ষ্যে কাজ করেছে, গভর্নেন্স ইমপ্রুভ করেছে, এবং তাদেরকে আমরা পারফরমেন্স বেসড একটি পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি, যেখানে সাবজেক্টিভ কোনো এভালুয়েশন হবে না, অবজেক্টিভ এভালুয়েশন হবে। আমরা বলেছি যে ব্যবসা বাড়াতে পারলে কারো চাকরির অনিশ্চয়তায় ভুগতে হবে না। সুতরাং তারা যদি নিজেরা কাজ করে, ব্যাংকের প্রসার যদি হয়, ব্যবসার প্রসার যদি হয়, তাহলে অনিশ্চয়তা দূর হয়ে যাবে। এই কমিউনিকেশনগুলো আমরা করেছি অনেকবার, ইনডাইরেক্ট অ্যান্ড ডাইরেক্ট বোথ ওয়ে। ইনডাইরেক্ট বলতে আমি বুঝাই যে কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশনের মাধ্যমে। ডাইরেক্ট হচ্ছে ফেস টু ফেস কমিউনিকেশন। আমরা পুরো বছরে সারা দেশে আমাদের 16টি রিজিয়নে আমরা 5 রাউন্ডস অফ বিজনেস মিটিং অ্যান্ড টাউন হল করেছি, যার মধ্যে 2টিতে ছিল 100% পার্টিসিপেশন, আর 3টি ছিল আপনার লিমিটেড পার্টিসিপেশন। তো এইভাবে আপনার সবার সঙ্গে কমিউনিকেশন করে, আমাদের প্ল্যানগুলোকে সবাইকে জানিয়ে, আমাদের অ্যাক্টিভিটিগুলোতে তাদের বাইন নিয়ে আমরা যখন সবাই মিলে কাজ করেছি, সেটাই আমাদের এই সাফল্যটা দিয়েছে। ডিপোজিট হলো একটা ব্যাংকের বেঁচে থাকার, অর্থাৎ লিকুইডিটিটা বেঁচে থাকার প্রধান অস্ত্র। তো সেটা আপনারা ওভারকাম করেছেন, এটা ডিপোজিটারদের আস্থা আপনারা ফিরে পেয়েছেন, সেটা আসলে নাম্বার বলে দিচ্ছে। এবার আমরা যদি যাই যে বড়, আর আপনাদের তো বিশাল ব্যাংক, মানে মার্কেটের অন্যতম একটি বড় ব্যাংক। তো এখানে আমরা দেখেছি যে 2024 সালের পর ট্রাবল ব্যাংকগুলোর মধ্যে, অর্থাৎ যেসব ব্যাংকে বোর্ড নিয়ে মানুষের অবজেকশন আছে, রেগুলেটর অবজেকশন আছে, তার মধ্যে ইউসিবি একটি ছিল। তো এই ব্যাংকটি সেগুলো ওভারকাম করে এসেছে। এখন যেই ক্রাইসিস আমরা দেখি, দুটো ক্রাইসিস, বড় ক্রাইসিস, ডিফল্ট লোন এবং ক্যাপিটাল শর্টফল। যে কারণে আপনি হয়তো ডিপোজিট অনেক নিয়েছেন, এখন আপনাকে লেন্ডিংয়ে যেতে হলে যে স্ট্রেংথ, লং টার্মে স্ট্রেংথ, প্রফিটেবিলিটি, স্টক মার্কেটের মানুষের এক ধরনের এক্সপেকটেশন আছে। তো ওই দিকে আসলে ওই প্ল্যানগুলো এখন কি অবস্থায়, আমি যদি ডিফল্ট লোন দিয়ে শুরু করি? জি, এনপিএল এখন পুরো ইন্ডাস্ট্রিতে একটি বড় সমস্যা। যেমন সেপ্টেম্বর 2025-এ বাংলাদেশ ব্যাংক থেকে যে তথ্য দেওয়া হয়েছে, তাতে আপনার ইন্ডাস্ট্রিতে আমাদের এনপিএল 35% প্লাস হয়েছে। এর মধ্যে দুটি এলিমেন্ট আছে, একটা হচ্ছে স্বচ্ছতা, যে আগে যে
নন পারফর্মিং লোন রিপোর্টেড হতো না, কিন্তু বুকে আছে। মাননীয় গভর্নর মহোদয় লুকিয়ে রাখা সবসময় হতো, বলে এসছেন যে এই লুকিয়ে রাখা জিনিসগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে, স্বচ্ছতা নিয়ে আসতে হবে। তো একটি এলিমেন্ট, বাড়ার একটি এলিমেন্ট ছিল স্বচ্ছতা, যে কারণে 2024 ডিসেম্বরে এসে ইন্ডাস্ট্রিতে এর আগে যেখানে রিপোর্টেড এনপিএল ছিল 10-11%, সেটা আপনার বেড়ে দাঁড়ালো প্রায় 25%-এর কাছাকাছি। এইটা হচ্ছে স্বচ্ছতা নিয়ে আসার জন্যে। আর জুন মাসে এসে এনপিএল বেড়েছে IFRS 9 ইমপ্লিমেন্ট করার কারণে, যেখানে আপনার 6 মাস ওভারডিউ হলে যেটা এনপিএল হতো, 3 মাস ওভারডিউ হলেই এটা নতুন নিয়মে এনপিএল হওয়া শুরু হয়েছে। তো তাতে সেপ্টেম্বরে সেই ডিসেম্বরের 24% বেড়ে দাঁড়িয়েছে 35%। ইউসিবির রিপোর্টেড নাম্বারে ওটার ব্যতিক্রম নেই। আমরা যখন স্বচ্ছতা নিয়ে আসলাম 23 সালের ডিসেম্বরে রিপোর্টেড নাম্বার ছিল 6.8%। তো নতুন বোর্ড এবং নতুন ম্যানেজমেন্ট এসে যখন আমরা বললাম যে আমাদের যে এনপিএল যা আছে আমরা সেটা সব রিপোর্ট করব, যাতে আমাদের শেয়ার হোল্ডারদের কথা বললেন তাদের কাছে যাতে স্বচ্ছ ইনফরমেশন যায়, আমাদের এনপিএল বেড়ে দাঁড়ালো অলমোস্ট 15%, 14.9%। জুনে এসে এটা ম্যাক্সিমাম হয়ে গেল যখন IFRS 9 আমরা ইমপ্লিমেন্ট করলাম, তাতে আমাদের এনপিএল এর পরিমাণ দাঁড়ালো 18.9%। কিন্তু সারা বছর আমাদের রিকভারিতে আমরা প্রচুর জোর দিয়েছি যে হ্যাঁ, স্বচ্ছতা নিয়ে এসছি, নাম্বার এখন রাইট নাম্বারটা রিফ্লেক্ট হচ্ছে, বাট এখান থেকে আমরা কীভাবে কমাবো। এনপিএল কমানোর জন্য দুটি কাজ আছে। একটি হচ্ছে যাতে নতুন করে কোনো অ্যামাউন্ট আবার এনপিএলে না আসে, আর পুরনো এনপিএল যেটা আছে সেটা যাতে রিকভারি হয়। সো দুটি জায়গাতেই আমাদের অত্যন্ত বলিষ্ঠভাবে কাজ করার জন্যে আমরা একদিকে যেমন আমাদের কর্মকর্তা বৃদ্ধি করেছি, অর্থাৎ আমাদের রিসোর্সেস বাড়িয়েছি, আমরা স্ট্রাকচারালি কিছু পরিবর্তন নিয়ে এসেছি যাতে এই স্ট্রেসড অ্যাকাউন্টগুলোকে আপনার আলাদা করে ফোকাস করা যায়। আমরা লিগ্যাল ডিপার্টমেন্টের লোক সংখ্যা বাড়িয়েছি, আমাদের লিগ্যাল অ্যাক্টিভিটির পরিমাণ বাড়িয়েছি, অর্থাৎ কেসের পরিমাণ বেড়েছে, এবং একই সঙ্গে আমরা কিছু জাজমেন্ট এই সময়ে দ্রুত পেয়েছি। আমরা দেখতাম আগে জাজমেন্টে অনেক ডিলে হতো, এখন আমরা দ্রুত জাজমেন্ট পেয়েছি, এবং একই সঙ্গে এই জাজমেন্টে কিছু জাজমেন্ট আছে যেটা আপনার যারা ডিফল্ট বরোয়ার তাদেরকে সোশ্যালি এক্সপোজ করেছে। আগে অনেক সময় দেখা যেত যে ডিফল্ট বরোয়ার ব্যাংকের বুকে ডিফল্ট, কিন্তু সোশ্যালি কেউ জানে না, সোশ্যাল লাইফে কোনো ইম্প্যাক্ট নেই। কিন্তু এই বছরে আমরা অনেক ট্রাভেল ব্যান পেয়েছি, পত্রিকায় আপনার এই জাজমেন্টগুলো প্রকাশিত হয়েছে যাতে বড়োয়াররা আপনার অ্যাটলিস্ট সোশ্যালি জানাজানি হয়েছে যে তারা তাদের ব্যাংকের লোনের অ্যাজ এ বড়োয়ার তারা ভালো পারফর্ম করছেন না। তো এই সমস্তগুলোর সম্মিলিত ফলাফলে আমাদের এনপিএল রিকভারিটা অনেক বেড়েছে। যেমন আমি শুধু যদি আপনাকে একটি স্ট্যাটিস্টিক্স দিই, আমাদের রিটার্ন অফ লোন থেকে 2024 সালে যে পরিমাণ আমাদের রিকভারি হয়েছে তার প্রায় 250% বৃদ্ধি পেয়েছে 2025-এ, এবং অন্যান্য এনপিএলগুলো যেটা আছে সেখান থেকেও আপনার রিকভারি, ক্যাশ রিকভারির পরিমাণ বেড়েছে একই রকমভাবে। সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংক থেকে যে নীতি সহায়তা দিয়েছেন, যে যারা সত্যিকার অর্থে বিগত বছরগুলোতে ইনফ্রাস্ট্রাকচারজনিত কারণে হোক, রাজনৈতিক কারণে হোক, বা ব্যবসায়িক জেনুইন ব্যবসায়িক কারণে হোক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সেই ক্ষতির পরিমাণটা যাতে ওভার এ লঙ্গার পিরিয়ড স্প্রেড আউট করা যায়, সেই কারণে তারা যে নীতি সহায়তা দিয়েছেন সেই নীতি সহায়তাটা আপনার এনপিএল ম্যানেজমেন্টে ভালো কাজ করেছে। সো একদিকে আমরা আমাদের নিজেদের এফোর্ট বাড়িয়েছি, অন্যদিকে বাংলাদেশ ব্যাংক থেকেও আমরা নীতি সহায়তার মতো এক্সপেকটেশন আছে কিনা যে কততে নিয়ে আসতে চান? অবশ্যই আমাদের 18.9 যেটা হয়েছে আমরা মনে করি দ্যাট ইজ দ্য হাইয়েস্ট এনপিএল দ্যাট উই হ্যাড। ইট হ্যাপেন্ড ইন জুন। সো জুনে আমাদের সেইটা ছিল। সেপ্টেম্বরের নাম্বারেই কিন্তু আমরা এটার নিম্নমুখী গতি দেখেছি। 16.9% ছিল আমাদের সেপ্টেম্বরের নাম্বার। ডিসেম্বরের নাম্বারটা ফাইনালাইজ হবে আমাদের স্ট্যাচুটরি অডিট এবং সেন্ট্রাল ব্যাংকের যে অডিট প্রসেস আছে সেটা হওয়ার পরে। বাট আমরা আশা করছি আমাদের 2024-এ যে রিপোর্টেড নাম্বার ছিল সেই রিপোর্টেড নাম্বারের চেয়ে এই বছর আমরা আরও
কম এনপিএল নাম্বার আমাদের হবে। এই মুহূর্তে এই অডিট প্রসেস শেষ হওয়ার আগে নাম্বারটা সিঙ্গেল বলাটা ডিজিটে মুশকিল। যাওয়ার সম্ভাবনা আছে কিনা? 2000 এত নতুন বছর শুরু হলো, এই বছরে সেটা সম্ভব হবে কিনা? মানে এটা তো শুধু আপনাদের ব্যাংক না, ওভারঅল ইন্ডাস্ট্রিতেও কিন্তু বাংলাদেশ ব্যাংক অনেক বেশি এখন এটার উপর গুরুত্ব দিচ্ছে কিভাবে এটা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা যায়। সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে কিন্তু সময় লাগবে। যেমন ডিসেম্বরের একটা এস্টিমেটেড নাম্বার আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সঙ্গে যে ব্যাংকার্স মিটিং হলো, উনি এটা ডিসক্লোজ করলেন যে প্রাথমিক এস্টিমেশনে যেটা 35% ছিল সেটা 30%-এর কাছাকাছি নেমে এসছে, এবং নীতি সহায়তার অনেকগুলো এখনও ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় নাই, কারণ বড়রা তাদের রিকোয়ার্ড যে ডাউন পেমেন্ট সেটা জমা করতে পারেন নাই, অথবা অনেক সময় বোর্ড অ্যাপ্রুভাল হওয়ার পরেও যে কন্ডিশনসগুলো আছে সেগুলো ফুলফিল করতে পারেন নাই বলে সেটাকে এক্সিকিউট করা যায় নাই। সো এই প্রথম কোয়ার্টারেও অনেকগুলোই এক্সিকিউট হবে, এবং আশা করা যাচ্ছে যে হয়তো প্রথম কোয়ার্টারের শেষে এটা 25%-এর কাছাকাছি নেমে আসবে। তো হাইয়েস্ট আমরা অলরেডি রিচ করে ফেলেছি, কারণ স্বচ্ছতার মাধ্যমে আইএফআরএস 9-এর মাধ্যমে আমাদের যে হাইয়েস্ট এনপিএল হওয়া সম্ভব সেটা হয়ে ব্যাংকিং গেছে। সেক্টরে ওয়ার্সটা আমরা দেখে ফেলেছি, এখন আমরা এখান এখন থেকে সামনের দিকে যাওয়ার এগোবে বলে আমরা সবাই আশা করছি, তবে সিঙ্গেল ডিজিটে যেতে আমাদের আরো কিছুদিন সময় লাগবে। আপনাদের ক্যাপিটাল বাড়ানো নিয়ে বেশ লম্বা প্ল্যান আমরা দেখেছি। ক্যাপিটাল কেন বাড়াতে চাচ্ছেন এবং কিভাবে বাড়াতে চাচ্ছেন? ক্যাপিটালটা যে কোনো অর্গানাইজেশনের জন্যই জরুরি, কিন্তু ব্যাংকিংয়ের জন্য বিশেষভাবে জরুরি। কেন? ব্যাংকের আমার লোন বুক কত হতে পারবে সেটা সরাসরি ডিপেন্ড করে আমাদের ক্যাপিটালের অ্যামাউন্টের উপরে। কারণ আপনি জানেন যে আমরা প্রতি 100 টাকা লোন দিতে গেলে আমাদেরকে কম করে হলেও 10 টাকা ক্যাপিটাল হিসেবে রাখতে হয়, এবং বাফার অ্যামাউন্ট সহ আরও 2.5 টাকা অর্থাৎ 12.5 টাকা আমাদেরকে ক্যাপিটাল হিসেবে রাখতে হয়। তো সর্বনিম্ন হচ্ছে 10 টাকা আমাকে রাখতেই হবে। তার মানে আমি যখনই আমার লেন্ডিং বুকটা বাড়াবো, আমি যদি ক্যাপিটাল বাড়াতে না পারি তাহলে আমার লেন্ডিং বুকটা বাড়াতে পারবো না। সো আমরা 2025 সালে যেমন আমাদের বুকটাকে আমরা রিভিউ করেছি, এখানে যে ডেনটা হয়েছে, ক্ষতটা হয়েছে, সেই ক্ষতটা নিরূপণ করেছি, স্বচ্ছতার মাধ্যমে সেটা রিপোর্ট করেছি। এবং আমাদের লিকুইডিটিটাকে আমরা ইমপ্রুভ করেছি। আমাদের 95% হয়ে গিয়েছিল আমাদের এডি রেশিও আমি যখন ব্যাংকটাতে জয়েন করি অ্যাট দ্য 4th quarter of 2024। সেইটা বাংলাদেশ ব্যাংক অ্যালাউ করেন ম্যাক্সিমাম 87%, আমাদের ছিল 95%-এর কাছাকাছি। সেইটা 2025 সালের শেষে আমার 83% বা 83% নেমে এসছে। অর্থাৎ লিকুইডিটি সাইড থেকে আমাদেরকে লেন্ডিং করতে কোনো সমস্যা নেই। কিন্তু ক্যাপিটাল অ্যাডিকুয়েসিতে আমি যদি ক্যাপিটাল এখন না বাড়াতে পারি তাহলে আমি লেন্ডিং বুকটা বাড়াতে পারবো না। সো আমরা 2025 সালেই ক্যাপিটাল বাড়ানোর জন্য যে পদক্ষেপগুলো নেওয়া, সেই পদক্ষেপগুলো আমরা নিয়েছি। তার মধ্যে প্রথম ছিল হচ্ছে আমাদের শেয়ার হোল্ডারদের কাছ থেকে এটা অনুমোদন নেওয়া। 31শে জুলাই আমাদের যে এজিএম হয়েছে, সেই এজিএমে শেয়ার হোল্ডাররা আমাদেরকে 3টি বিষয়ে তাদের অনুমতি দিয়েছেন। একটি বিষয় ছিল আমাদের সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করা। আমরা 800 কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করতে যাচ্ছি। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দুটি রেগুলেটরের কাছ থেকেই আমরা আমাদের অ্যাপ্রুভাল পেয়ে গেছি, এবং এই বন্ডের কালেকশনও শুরু হয়েছে। আমরা 2025-এর ডিসেম্বর শেষ হওয়ার আগেই এখান থেকে বেশ কিছু ফান্ড আমরা ক্যাপিটাল হিসেবে, টিয়ার 2 ক্যাপিটাল হিসেবে আমাদের ব্যালেন্স শিটে চলে এসছে। এই সাবঅর্ডিনেট বন্ডে কি ইন্ডিভিজুয়ালরাও এটাতে পার্টিসিপেট করতে পারবে। দ্বিতীয় জিনিসটা আমরা যেটা অনুমতি পেয়েছি সেটা হচ্ছে রাইট শেয়ার ইস্যু। কারণ ক্যাপিটাল বাড়ানোর আপনার কয়েকটি পদ্ধতি আছে। একটি হচ্ছে যে আপনার ইন্টারনাল জেনারেশন, অর্থাৎ প্রফিট যেটা হবে সেই প্রফিটের রিটেইন আর্নিং থেকে ক্যাপিটাল বাড়তে পারে। দ্বিতীয়ত হচ্ছে আপনার টিয়ার 1 ক্যাপিটালের কথা আমি বলছি। দ্বিতীয়ত রাইট শেয়ার ইস্যু করা যেতে পারে, ফ্রেশ আইপিও বা রিপিট আইপিওতে যাওয়া যেতে পারে, অথবা স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিয়ে আসা যেতে পারে। তো একদম যারা এখন আমাদের শেয়ার হোল্ডার আছেন তারাই যাতে নতুন করে ইনভেস্ট করতে পারেন সেই জন্য আমাদের রাইট শেয়ারের পরিকল্পনা ছিল। আমাদের শেয়ার হোল্ডাররা সেই অনুমতি আমাদেরকে দিয়েছেন যে আমরা রাইট শেয়ার ইস্যু করতে পারি। এটার জন্য আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন দরকার। আমরা অনুমোদনের জন্য আবেদন করেছি
এ ব্যাপারে তারা আমাদের কাছে বেশ কিছু ক্ল্যারিফিকেশন চেয়েছিলেন, সেই ক্ল্যারিফিকেশনগুলো আমরা তাদেরকে দিয়ে দিয়েছি। 2টি রাউন্ডে তাদের সঙ্গে আমাদের মতবিনিময় হয়েছে এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা আমাদের এই আবেদনের একটা পজিটিভ রেসপন্স আমরা পেয়ে যাব, অনুমোদন পেয়ে যাব। তারপরেই আমরা রাইট শেয়ারটাকে ফ্লোট করতে পারবো। এই রাইট শেয়ারের মাধ্যমে আমাদের 775 কোটি টাকা উঠবে এবং এটাও আমাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও প্রায় 1.25%-এর মতো বাড়াবে। সাবঅর্ডিনেটেড বন্ডের মাধ্যমে আমাদের একই রকম পরিমাণ বাড়বে। সো এই দুটো যখন আমরা নিয়ে আসতে পারবো, আমাদের প্রায় 2.5% ক্যাপিটাল অ্যাডিকুয়েসি বেড়ে যাবে। তৃতীয় অনুমোদন যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক ইনভেস্টর খোঁজার অনুমোদন। অর্থাৎ শেয়ার হোল্ডাররা আমাদেরকে অনুমতি দিয়েছেন আমরা মার্কেটে সার্চ শুরু করি যেন এখন স্ট্র্যাটেজিক পার্টনার নিয়ে আসা, যাদের মাধ্যমে শুধু ক্যাপিটালই আসবে না, অন্যান্য ব্যবসায়িক ক্ষেত্রে, প্রযুক্তিগত ক্ষেত্রে অথবা গভর্নেন্সের ক্ষেত্রে আমরা যাদের সঙ্গে কাজ করলে উইল বি গেটিং টেকনিক্যাল এক্সপার্টাইজ অ্যাজ ওয়েল। তো সেই জন্যই আমরা তাদেরকে স্ট্র্যাটেজিক পার্টনার বলছি, যে তাদের মাধ্যমে আমাদের ক্যাপিটাল ইনজেক্ট হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ অন্য এরিয়াতে আমরা তাদের সঙ্গে কোঅপারেশন করতে পারি, এক্সপার্টাইজ নিতে পারি। তো এই সম্পূর্ণটা হয়ে গেলে তখন আমাদের 2026 সালে অ্যাসেট গ্রোথে, লিকুইডিটি যেহেতু কাভার্ড আছে, ক্যাপিটালটা কাভার্ড থাকলে আমাদের অ্যাসেট গ্রোথে কোনো বাধা থাকবে না এবং সেক্ষেত্রে আমাদের ইনকাম বাড়বে। আপনারা জানেন যে আমরা প্রভিশন করছি আমাদের যে শর্টফলটা আছে সেটাকে কাভার করার জন্য। সো যত দ্রুত আমরা এই প্রভিশন শর্টফলটা কাভার করতে পারবো, আমরা তত দ্রুত আবার আমাদের শেয়ার হোল্ডারদেরকে আমরা ডিভিডেন্ড দেওয়া শুরু করতে পারবো। তো সেই কারণে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারটা বাড়ানো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এই 3টি বিষয় বা 3টি পিলার নিয়ে আমরা 2025 সালে কাজ করেছি এবং মোটামুটি সবগুলোতে আমরা ভালো অগ্রগতি পেয়েছি। তো আপনারা যে এই যে ডেভেলপমেন্টগুলো আপনি বললেন সবগুলো ইন্ডিকেটরে, তো সেখানে আপনাদের এমপ্লয়ীদের মধ্যে আপনি শুরুতে বলছিলেন যে এক ধরনের অনিশ্চয়তা ছিল, তারা কিভাবে কি তা চাকরি থাকবে কি থাকবে না, এবং ডিপোজিট কালেকশনে আপনি বলছিলেন যে তাদের একটা বড় মোটিভেশন ছিল। তো এইখানে আসলে আপনারা এমপ্লয়ীদের কিভাবে মোটিভেট করেছেন এই অবস্থায়, এই চ্যালেঞ্জিং ইয়ারে? আমি মনে করি আমরা যতগুলো কাজ এখন পর্যন্ত করেছি তার মধ্যে সবচেয়ে ইনভলভড কাজ ছিল আমাদের সহকর্মীদেরকে মোটিভেট করা, তাদের চিন্তাভাবনা, তাদের চেতনা এবং তাদের প্রচেষ্টাকে আবার ব্যবসার মধ্যে নিয়ে আসা। অনিশ্চয়তা যখন ঘোরাফেরা করে তখন কিন্তু অনেক রিউমার তাদের মধ্যে চলে আসে, কারণ আমরা যেটাকে বলি ভিশিয়াস সাইকেল, অর্থাৎ একটা নেগেটিভ জিনিস আর একটা নেগেটিভকে ইন্সপায়ার করে এবং একটা ওই নেগেটিভ সাইকেল তখন চলতে থাকে। এটাকে ব্রেক করার প্রয়োজন হয় টু কনভার্ট ইট ইনটু এ ভার্চুয়াস সাইকেল, যাতে পজিটিভ রিইনফোর্সমেন্ট শুরু হয়। তো একটা জায়গায় গিয়ে আমাদের প্রয়োজন ছিল এটাকে ভেঙে ফেলা, কারণ যে অনিশ্চয়তাটা সবার মধ্যে কাজ করছিল সেটাকে ভেঙে পজিটিভ জায়গায় নিয়ে আসা। তো তাদেরকে প্রথমেই আমরা যেটা বলেছিলাম যে ব্যবসার যদি উন্নতি হয় তাহলে কাউকে চাকরির অনিশ্চয়তায় ভুগতে হবে না, অর্থাৎ নিজেরাই আমরা নিজেদের চাকরির নিশ্চয়তা দিতে পারবো যদি আমরা ব্যাংকের ব্যবসার জন্য নিজেরা কাজ করি। যেখানে অনেক অনেক এমপ্লয়ি অন্যান্য ব্যাংকের বেশ কয়েকটা ব্যাংকের এমপ্লয়ি, কিন্তু যেটা 5টি ব্যাংক মার্জ হলো, আরো নন ব্যাংক হতে যাচ্ছে, তো ব্যাংকারদের মধ্যে কিন্তু একটা অনিশ্চয়তা মার্কেটে অলরেডি আছে। রাইট। তো এইটাকেই আমরা অ্যাড্রেস করার জন্য যেটা সবচেয়ে দরকার ছিল কমিউনিকেশন। আমরা ডাইরেক্ট কমিউনিকেশন বাড়িয়েছি আমাদের এমপ্লয়ির সঙ্গে, ইভেন ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে। আমাদের যারা ফ্রন্ট অফিসে বসেন, যারা ক্যাশ হ্যান্ডেল করেন, তাদের সঙ্গেও আমাদের বছরে কয়েক দফা সরাসরি কমিউনিকেশন হয়েছে। আমরা ভার্চুয়াল টাউন হল করতাম। 2024 সালের শেষে অলমোস্ট প্রতি সপ্তাহে আমি একটি ভার্চুয়াল টাউন হল করতাম, যেখানে আমাদের পরিকল্পনা জানাতাম, প্রোগ্রেস জানাতাম। সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা পরিকল্পনা জানানো, তাদের বাইন নেওয়া এবং তাদেরকে এটার রেজাল্ট জানানো। সো আমরা প্রতি কোয়ার্টার এন্ডে একটা ডাইরেক্ট তাদেরকে জানানোর জন্যে আমরা 16টি রিজিয়নে আমরা বিজনেস মিটিং করেছি, যেখানে লিমিটেড ভার্সনে যখন আসেন ব্রাঞ্চ ম্যানেজার, অপারেশনস ম্যানেজার,
রিলেশনশিপ অফিসার, ট্রেড অফিসার, এরকম 3 থেকে 4 জন ব্রাঞ্চ থেকে পার্টিসিপেট করেছেন। এরকম হয়েছে আমাদের 3টি, সমস্ত এমপ্লয়ি মিলে আমাদের হয়েছে 2টি। সো এইখানে সিনিয়র ম্যানেজমেন্টের সদস্যরা সব জায়গায় গেছেন। একদিকে হচ্ছে যে তাদেরকে কন্টিনিউয়াস বেসিসে প্রোগ্রেস রিপোর্টটা দেওয়া সরাসরি, এবং ভবিষ্যতে ভালো করার জন্যে তারা যখন বিভিন্ন রকম সমস্যা তুলে ধরেছে সেই সমস্যাগুলোকে আমরা ডাইরেক্টলি অ্যাড্রেস করতে পেরেছি ডাইরেক্ট এখানে কমিউনিকেশন। কি কোনো আপনারা ইনসেন্টিভাইজ করেছেন কিনা? হ্যাঁ, আমরা ইনসেন্টিভাইজ করেছি। আমি বলবো যে আমি বিশেষভাবে আমার বোর্ডের কাছে এই কারণে কৃতজ্ঞ, পরিচালনা পর্ষদের কাছে, যে তারা শুধু আমাদেরকে দিক নির্দেশনাই দেন নাই, যখন ভালো কাজ করেছে আমাদের সহকর্মীবৃন্দ তাদেরকে ইনসেন্টিভও দিয়েছেন। যেমন আমরা জুন মাসের মধ্যেই, যেখানে আমাদের জুন মাস পর্যন্ত বাজেট ছিল 5,000 কোটি টাকার ডিপোজিট সংগ্রহ, নতুন ডিপোজিট সংগ্রহ বা নেট ডিপোজিট বৃদ্ধি, সেখানে যখন রেজাল্ট আসলো 7,780 কোটি টাকা, তখন 1 মাসের একটি বোনাস, বেসিকের সমান একটি বোনাস আমাদের বোর্ড আমাদের সমস্ত সহকর্মীবৃন্দকে দিয়েছেন। এবং আমি অত্যন্ত বলবো যে উল্লসিত হয়েছি যখন আমি দেখেছি আমাদের শুধু সহকর্মীরা না, আমাদের যারা সাপোর্ট স্টাফ আছেন, আমাদের সিকিউরিটি গার্ড, আমাদের মেসেঞ্জার্স, ইভেন তারাও ব্যাংকের জন্যে ডিপোজিট সংগ্রহ করেছেন। তো এইটা আমি বলবো যে পুরো ব্যাংকে একটি কালচারাল রেভলিউশন হয়েছে, যে রেভলিউশনের মাধ্যমে সবাই ব্যাংকটাকে ওন করছে এবং ব্যাংকের ব্যবসা বৃদ্ধির জন্য কাজ করছে মোটিভেটেড হয়ে। আমি বলবো যে সেটাই আমাদের সাফল্যের যদি সবচেয়ে বড় নির্ণায়ক আমি বলি, এটাই ছিল আমাদের সবচেয়ে বড়। 2026 সাল তো শুরু হলো, বছরের শুরুতে আমরা আপনার সঙ্গে কথা বলছি। তো আপনাদের কোনো কোনো প্ল্যান আছে কিনা যে আপনারা এই বছরে এই টার্গেটটা আপনারা ফুলফিল করতে চান? আমরা 2025-এ যেগুলো করেছি 2026-এ সেগুলোকে আমরা সিমেন্টেড করব, অর্থাৎ এই প্র্যাকটিসগুলোকে আমরা সাস্টেইনেবল ব্যাংকিংয়ের জন্য যাব, অর্থাৎ লিকুইডিটির যে এফোর্ট সেটা আমাদের কন্টিনিউ করবে, রিকভারির এফোর্ট কন্টিনিউ করবে। আমরা ক্যাপিটালটা অ্যাকচুয়ালি ঘরে তুলব 2026-এ। অ্যাসেটে যেখানে আমরা কশাসলি যাচ্ছিলাম, অর্থাৎ লেন্ডিং সাইডটাতে, সেইটাতে আমরা আশা করছি যে নির্বাচন পরবর্তীতে সময়ে বাংলাদেশের ইকোনমিক অ্যাক্টিভিটি আরও বাড়বে, এবং সেই ইকোনমিক অ্যাক্টিভিটির সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একইভাবে অংশগ্রহণ করার জন্য আমাদের লেন্ডিংটাও আমরা 2026-এ বাড়ানোর সব ধরনের সক্ষমতা তৈরি করেছি। সো 2026-এ আমরা একদিকে ডিপোজিট আগের মতোই বাড়াবো, আমরা লেন্ডিং সাইডটাকে ইমপ্রুভ করব, এবং আমাদের যে ডিপোজিট মিক্সটা আছে সেই ডিপোজিট মিক্সটাকে আমরা ফার্দার ইমপ্রুভ করব বাই ইমপ্রুভিং মোর অন দ্য লো কস্ট সাইড অ্যান্ড রিডিউসিং দ্য হাই কস্ট সাইড। ওকে, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ টিভিএসকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। বাবু টিউশন ফিসটা দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনারা দেখলেন যে বাংলাদেশের একটি বড় ব্যাংকগুলোর মধ্যে একটি অন্যতম ব্যাংক ইউসিবি, যেটি বোর্ডের কারণে আমরা দেখেছি আওয়ামী লীগ রেজিমে কিভাবে ব্যাংকটিকে আসলে মিসইউজ করা হয়েছে বা অ্যাবিউজ করা হয়েছে, সেখান থেকে বেরিয়ে 2025 একটি চ্যালেঞ্জিং ইয়ার পার করেছে। নতুন বোর্ড, নতুন ম্যানেজমেন্ট সব কিছু মিলে ব্যাংকটি কিভাবে ভালো পারফরমেন্স করেছে, তাদের ইন্ডিকেটরে কী ধরনের চেঞ্জ এসেছে, এবং সামনের দিনে তারা কি করবে, ডিপোজিটার এবং স্টক মার্কেটে যেহেতু লিস্টেড ব্যাংকটি, তাদের জন্যও আসলে তাদের কি প্ল্যান, সেগুলোই আমরা আজকে জানলাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।